আঁচল দিয়ে শোকেসের উপরে রাখা ফটো ফ্রেমটা সস্নেহে মুছল সুরচিতা। এক মনে তাকিয়েছিল ছবিতে। ব্যাক ব্রাশ করা চওড়া কপালের মুখটা হাসছে। কপালের বাঁ দিকে স্টিচের দাগটা এখনও হালকাভাবে বোঝা যায়। মনে পড়লে আজও বুকটা হু হু করে ওঠে সুরচিতার। বাপরে, কি রক্ত, কি রক্ত! তখন কত বয়স সুপ্রিয়র? এই 4 কি 5? সুরচিতা তখন ক্লাস 12। দৌড়ে দৌড়ে আসছিল সুপ্রিয়। জোর হোঁচট খেল ওদের একতলার বাড়িটার বড় ঘর আর বাইরের বৈঠকখানা ঘরের মাঝের উঁচু চৌকাঠটায়। ওরে বাবা, কত জোরে যে কপালটাকে ঠুকেছিল ছেলে, যে সঙ্গে সঙ্গে রক্তগঙ্গা! দেখে হাত পা হিম হয়ে গেছিল সুরচিতার। তখন বৈঠকখানার ঘরের চৌকিতে বসে হারমোনিয়ামটা সবে খুলে রিটে হাত দিয়েছে। সেবারের পাড়ার বিজয়া সম্মিলনীতে গান গাইবে সুরচিতা, তারই অভ্যেসে। কিন্তু তখন সামনে সুপ্রিয় চিৎকার করে কাঁদছে। যদিও সুপ্রিয় পোশাকই নাম, সুরচিতা তো ডাকে সুপাই। সুপাই তখন ওর ছোট ছোট হাত বাড়িয়ে দিয়েছে, দিদাই আয় আ। হারমোনিয়াম ফেলে ভাইকে বুকে জাপটে ধরেছিল সুরচিতা। পড়লি কি করে বলতো? তোল কাছে আচ্ছিলাম। উফ, সে কি যন্ত্রণা! কেঁদে ভাসাচ্ছে সুরচিতা। মা বাবা দুজনেই ঘাবড়ে একসা। তারপর পাড়ার কিকু ছুটতে গিয়ে দুটো রিক্সা ডেকে আনলো। রিক্সা ধরে হোল ফ্যামিলি তখন হসপিটালে। ওইটুকুন ছেলের কপালে পড়ল 3খানা সেলাই। বাচ্চারা হয় মা নেওটা নয়তো বাপ নেওটা। সুপাই ছিল দিদি নেওটা। সারাক্ষণ সুরচিতার ওড়নার খুঁটিটা মুঠির মধ্যে ধরে রাখল সে। আর সুরচিতা তখন ঠোঁট কামড়ে ধরেছে। সুই আর সুতোর টানের ব্যথা তখন নিজের কপালে অনুভব করছে। 12 বছরের ছোট্ট ভাই সুপাই। সুরচিতার তখন বয়স কাঁচা হলেও ভাই কিন্তু খেলনা পুতুল বা খেলার সঙ্গী ছিল না, ছিল ওর প্রথম বয়সের সন্তানেরই মতন। স্কুল ফেরত ভাইকে নিয়ে বসে পড়ত বর্ণ পরিচয় খুলে। তারপর যখন স্কুলে ভর্তি হলো সে, কার দায়িত্ব ছিল দিয়ে আসা নিয়ে আসার? এই সুরচিতারই। মার সময় কোথায়? বয়সে ছেলে হয়েছিল বলে তেমন গায়েও ঘেঁষত না সুপাইয়ের। আর তারও তো সব বায়না দিদির কাছে। কচি মুখে চেয়ে বলতো, দিদাই আমায় আজ পার্কে নিয়ে যাবি বল? হেসে সুরচিতা বলতো, আগে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস কর, আমাকে দিয়ে চেক করা তারপর। সেও সব শুনতো লক্ষ্মী ছেলেটির মতন। তারপর পার্কে গিয়ে সে কি হুল্লোড়! গলা উঁচু রাজহাঁসগুলোর পেছনে ছুটছে, ঝিলের জলে নুড়ি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ছুটছে তোতন মানিক দীপঙ্করের পিছু পিছু। তখন বয়স বোধহয় 8। কাঁধের কাছে ভারী গলায় একটা স্বর ভেসে এলো, কি হলো? ভাইয়ের কথা মনে পড়ছে? আস্তে আস্তে ফটো ফ্রেমটা শোকেসে রেখে সুরচিতা ঘুরে তাকালো পূর্ণেন্দুর দিকে। বলল, মনে পড়বে না? কোলে পিঠে মানুষ করেছি ওকে, বুঝলেন সাহেব? ঠোঁট উল্টালো পূর্ণেন্দু। শালার মতন যদি কপাল পেতাম। চোখ পাকালো সুরচিতা। একদম বাজে বকবে না। ঈষৎ হেসে পূর্ণেন্দু বলল, যা বাবা, শালাকে শালা বলবো না? আর তুমি যা ভাই ভাই করো, তার এক আনাও যদি পতি করতে তো জীবন বর্তে যেত। বেচারা বুলটনটাও এমন খাতির পেল না যতটা পেল বেটার মামা। মনে আছে তোমার আমাদের বিয়ের প্রথম রাত্রিরের কথা? সুরচিতার কপালে সামান্য ভাঁজ পড়ল। পূর্ণেন্দু মাথা নেড়ে অবস্থার শোচনীয়তা বোঝাতে দু চোখ করুণ করে বলল, বউয়ের 2 আঁখি ছল ছল। ভাবলাম, কি হলো রে বাবা, বাড়িতে কেউ কিছু বলল নাকি? এবার আমি কি করি? ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি আমাদের বাড়ি ভালো লাগছে না? শুনে উনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার সুপাইটা বউভাতে এসে কেমন মুখ শুকিয়ে দাঁড়িয়েছিল। কি খেলো না খেলো কিচ্ছুটি জানতে পারলাম না। বর বাবা জীবনের তখন কি অবস্থা একবার শুধু বোঝার চেষ্টা করো। রসিকতার ভঙ্গিতে পূর্ণেন্দু তাকালো সুরচিতার দিকে। ঘাবড়ে তখন আমার গলা শুকিয়ে গেছে। সুপাই বাবুর যত্ন নেয়নি তার জামাইবাবু? সেরেছে।
এই অপরাধে শাস্তি বুঝি সারা জীবন বইতে হবে। তারপর দিনই খিদিরপুর গিয়ে তোমার সুপুবাবুকে নিয়ে আসি, কি মনে আছে? মুচকি হাসল সুরচিতা। আমাকে জিজ্ঞেস করে গেলে আমি কিছুতেই ওকে আনতে দিতাম না। তার কদিনের মাথায় ওর অ্যানুয়াল পরীক্ষা, তখন যেন কোন ক্লাসে ছিল? ভুরু কুঁচকে ভাবল সুরচিতা। পূর্ণেন্দু বলল, ওই তো, তোমাতে ওতে তো 12 বছরের তফাৎ। বিয়ের সময় তোমার বয়স ছিল 23, তবে ওনার হবে 11, ক্লাস 5। হ্যাঁ, এরকম পুঙ্খানুপুঙ্খ সব হিসাবই রাখে পূর্ণেন্দু। কারণটা সুরচিতাই। বউকে ভালোবাসলে তার ভাইটিকেও যে ভালোবাসতে হয় তা তো দুনিয়ার সবাই জানে। নইলে বউয়ের মেজাজও যে কথায় কথায় চচ্চড় করে ওঠে। তা ভালোবেসে হোক কি ভয়ে পূর্ণেন্দু শালার যত্ন করে। প্রথম যখন চাকরি পেল সুপ্রিয়, তখন পূর্ণেন্দু দামি ঘড়ি কিনে দিয়েছিল শালাকে। আর সুরচিতা, সে তো টানা 6 মঙ্গলবার উপোস করে বসেছিল। তারপরই তো ভালো একটা ফার্ম থেকে ডাক এলো সুপ্রিয়র। আর সুপ্রিয়র বিয়েতে তো মিয়া বিবি দিন জেগে রাত জেগে সব বিধি বন্দোবস্ত করেছে। বাবা মার দুজনেরই বয়স হয়েছে। ইয়াং বলতে তো দিদি জামাইবাবুই। আর সত্যি কথা বলতে গেলে সুপাইকে সুরচিতা বড় ছেলেই ভাবে। বিয়েতে তাই বউয়ের মুখ দেখেছিল গলার চিক দিয়ে। ইচ্ছে ছিল হার দেওয়ার, কিন্তু সবসময় ইচ্ছে থাকলেই তো আর সঙ্গতিতে কুলায় না। বুলটন তখন সবে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, ওর খরচ আলাদা। তারপর পূর্ণেন্দুর মাইনেও তো তেমন বিরাট কিছু ছিল না, তাই কিছু আহ্লাদ অধারাই থেকে যায়। দীর্ঘশ্বাসটা চেপে জানলার দিকে তাকিয়েছিল সুরচিতা। একটা পাখি একটানা ডাকছে। কি পাখি কে জানে? গাছের পাতার ফাঁকে ফাঁকে হলুদ রোদের ঝলমলানি। এবার পুজো কবে যেন? পুজোয় প্রত্যেকবার সুপ্রিয় ওর বউ আর মেয়েকে নিয়ে বরোদা থেকে আসে বেলঘরিয়ায়। ভাবতে না ভাবতেই মোবাইলটা বেজে উঠল। ডাইনিং রুমের টেবিলে রাখা ছিল মোবাইলটা। পূর্ণেন্দুই এনে দিল। মোবাইলটা এগিয়ে দিয়ে বলল, তোমার সুপু সোনা। ভুরু কুঁচকে কপট রাগ দেখালো সুরচিতা। তারপর কেড়ে নিল মোবাইল। কেমন আছিস সুপাই? সুরচিতার মুখটা ওই গাছের ফাঁকে ফাঁকে রোদের ঝলমলানির মতোই ঝলমল করে উঠল। সুপ্রিয়র গলা শুনলেই মুড ফ্রেশ হয়ে যায়। ওপাশে সুপ্রিয়ও একই রকম আবেগী। দিদাই, এবার বাগদা চিংড়ি খাওয়াবি কিন্তু, ডাব চিংড়ি করবি, আর তোর হাতের রাঙা আলুর পান্তুয়া। দিদাই, মরে যাচ্ছি এসব খাওয়ার জন্য। মনে আছে গেলবার গরমের সময় যখন গেলাম, তখন চুটিয়ে আম খাইয়েছিল জামাইবাবু। ইয়া বড় বড় হিমসাগর, এখনও ও জিভে লেগে আছে। কি রস আর কি মাংস! মনে আছে সুরচিতার। পূর্ণেন্দু শালাকে একেবারে ঘিরে ধরেছিল। বেচারা আর খেতে পারছে না, কিন্তু ওনারও যেন একসঙ্গে সব না খাওয়ালে চলবে না। প্লেট এগিয়ে এগিয়ে দিচ্ছে আর বলছে, এই সুপাই, এই রাজভোগটা খেয়ে দেখো, দারুণ। কারিগর আমাদের অমৃতর দোকানের। এই চকলেট সন্দেশটা ট্রাই করো। ও কি, মটনটা ফেললে চলবে কেন? সুরচিতা, আম দাও আর একটা। ছেলেটা ভিন দেশে গিয়ে দেখছি বাঙালিখানা খেতে ভুলে গেল। আর এসব দেখে সুপ্রিয়র বউ পারুল মুখ টিপে টিপে হাসছিল আর বলছিল, আরও খাও, আর একটা বড় দেখে নাদা করে এবার ফিরে চলো। কথাটা কিন্তু মোটে ভালো লাগেনি সুরচিতার। আরে, দিদির কাছে এসে সপ্তাহখানেক থেকে খাওয়া দাওয়া করলে ওর ভুঁড়ি হয়ে যাবে। তবে ভাইয়ের বউটির কুটকুটে কথা আছে খুব। বলবে, দিদি, তুমি আহ্লাদ দিয়ে দিয়ে তোমার ভাইটাকে একটা ঢ্যাঁড়স করে রেখেছ, কোনো কমমেন্ট নয়। বাহারে, ও কমমেন্ট নয় বলে তোরা এত ভালো আছিস, তাই তো? এই বয়সে প্রায় 1 লাখের মতন মাইনে পায়, কোম্পানি থেকে ফ্ল্যাট দিচ্ছে, সব এমনি এমনি। ফোনের ওপাশে সুপ্রিয় বলল, দিদাই, তুই কবে আসবি বল তো আমার ফ্ল্যাটে? আয় না বাবা এবারে। আমি যখন পুজোয় যাব, তখন আমাদের সঙ্গে তুই, বুলটন আর জামাইবাবু আসবি। প্লিজ, আমি কিন্তু না শুনবো না। সেই কবে এসেছিলি বল তো? তখন আমি অমৃতসরে থাকতাম। তখন তো ভাড়া বাড়ি ছিল, কোম্পানি এমন ফ্ল্যাটও দেয়নি। এবার কিন্তু আসছিস।
শুনে মিটমিট হাসছিল সুরচিতা। কেমন ছোটবেলার মতন আবদার করে। আগেও এরকম করতো, এবার কিন্তু এটা করতেই হবে। ওই যে যেবার উচ্চ মাধ্যমিকে স্টার পেল সুপ্রিয়, তখন কি জুলুম! আঙুল নাড়িয়ে বলে কি না, এবার কিন্তু সবাই মিলে গ্যাংটক যাচ্ছি। আর কোনো না, আমি শুনছি না। কী রে দিদাই, আসবি তো? সুপ্রিয় আরেকবার বলল। হেসে সুরচিতা বলল, আচ্ছা, এবার যাব। তা এবার আর বরোদা যাওয়ার জন্য সুরচিতাকে পুজো পর্যন্ত অপেক্ষা করতে হলো না। তার আগেই তৎকালে টিকিট কেটে ব্যাগে কাপড় জামা ঠুসে একাই একটা ট্যাক্সি ধরে হাওড়া স্টেশনে এলো। ট্রেনের গায়ে সাঁটা লিস্টের সঙ্গে নিজের টিকিটের নাম্বার মিলিয়ে উঠে বসল ট্রেনে। টিকিটটা অবশ্য নিজে কাটেনি, পূর্ণেন্দুও না, বুলটনকেই শাসিয়ে রাঙিয়ে টিকিট কাটিয়ে নিয়েছে সুরচিতা। আর পূর্ণেন্দুকে টিকিট কাটার কথা বলবেই বা কেন? হুট করে বরোদা যাওয়ার কারণটাই তো পূর্ণেন্দু। অমন দাঁত মুখ খিঁচিয়ে ঝগড়াটা না করলে কি সুরচিতা এমন হুটহাট বেরিয়ে পড়ার মেয়ে নাকি? আরে বয়স তো আর কম হয়নি সুরচিতার। এই অক্টোবরে 47 পড়বে। এবার তো তুমি একটু বুঝে সুঝে কথা বলো বাপু। চিরটা কাল যেমন মেজাজ দেখিয়ে এসেছো, তেমন মেজাজ দেখালে চলবে কেন? কতবার সুরচিতা বলেছে বাজারটা সকাল সকাল করবে। তা কে কাকে বলে? উনি হেলতে দুলতে বাজার যাবেন 8:45, বাজার করে ফিরবেন 10টায়, তারপরই তাড়াহুড়ো। আমার অফিসে লেট হয়ে গেল, তাড়াতাড়ি খেতে দাও। দিনে দিনে তুমি যেন স্লো মেশিনে চলতে শুরু করছো। এসব শুনেই সব কাজ বেগে করে সুরচিতা। কিন্তু কাল গেল মাথাটা বিগড়ে। এমনিতেই কদিন আগে পাড়ার অশোক ঘোষের চেম্বারে প্রেশারটা মাপিয়ে এসেছে। ডাক্তার বলেছে হাই বিপি, ওষুধ খেতে হবে। তা ওষুধ এখনও স্টার্ট করেনি ঠিকই, কিন্তু সুরচিতা দেখছে ইদানিং কথায় কথায় মেজাজ হারিয়ে ফেলছে। তাইও হলো। বাজার থেকে 3 কিলো চারা মাছ এনে ফেলে দিল পূর্ণেন্দু। তার উপর সকাল থেকে ঠিকে ঝিটা পর্যন্ত আসেনি। বরাবরের সুরচিতার একটু পরিষ্কার পরিচ্ছন্নের বাতিক। মাছ না ধুয়ে ফ্রিজে তুলতে পারে না। এদিকে উনিও তাড়া শুরু করেছেন। কি হলো, কত দেরি হলো, কখন খেতে বসবো? সুরচিতাও তখন ঝংকার দিয়ে উঠল। তুমি কি আমাকে তোমার কেনা দাসী মনে করছো? তুমি কোন আক্কেলে এত মাছ কিনেছো সেটা আগে বলো তো। যত বয়স বাড়ছে কচি খোকা হয়ে যাচ্ছ। বুদ্ধির গাছ কি ভীমরতির ছাগলে মুড়িয়ে খেলো? আমি কি মানুষ নই? এক নাগাড়ের এতটা ঝাঁজ সইল না পূর্ণেন্দুও। বলল, বুদ্ধি আমার যেমন ছিল তেমনিই আছে। তোমার আজকাল মেজাজ চড়ছে। আর মেজাজটা চড়বে না? এখন ভাই লায়েক হয়েছে, লাখ টাকা কামাচ্ছে, তাই তোমারও আর নিজেকে মধ্যবিত্ত মানতে মন চাইছে না, তাই তো? শুনে মেজাজের পারদ চড়ল সুরচিতারও। এর মধ্যে সুপ্রিয়কে আনা কেন? ইচ্ছে করে যাতে খুব সহজে সুরচিতাকে উত্তেজিত করা যায়। তাই সেও ফস করে উঠল সঙ্গে সঙ্গে। কি কি বললে? ভাই লাখ টাকা কামায় বলে আমি নিজেকে বড়লোক ভাবি? তা ভাবি তো বেশ করি। ওর টাকায় কি আমার অধিকার নেই ভাবছো? এখন যদি বলি সুপাই আমি আসছি তোর কাছে, আজীবন তোর কাছেই থাকবো, তখন হাতে চাঁদ পাবে ও, বুঝলে? হাতে স্বর্গ পাবে। হাতের তালুতে রাখবে ওর দিদাইকে। আর ওর ওখানে গিয়ে আমায় পড়ে পড়ে এমন ঝিগিরিও করতে হবে না। তাই নাকি? পূর্ণেন্দু সুর করে বলল, তবে তাই যাও না। আমি তো তোমায় আর বন্দি করে রাখিনি, তাই যাও। মুক্ত তুমি, যেখানে মন চায় যাও। ভেবো না তুমি চলে গেলে আমি বিরাট বড় বিপাকে পড়ব, বুঝলে? তাই আমাকে তুমি থ্রেট দিও না। থ্রেট? থ্রেটের কি দেখলো পূর্ণেন্দু? ও কি ভয় দেখাতে ফাঁকা টিন বাজাচ্ছে নাকি? সুরচিতা গিয়ে প্রমাণ করবে কত ধানে কত চাল। আর তাছাড়া তখন মনে মনে একরকম ঠিকই করে ফেলেছিল সুরচিতা। আর নয়, সুরচিতা আর এই লোকটার সংসার ঠেলবে না। এবার পাকাপাকিভাবে থেকে যাবে সুপ্রিয়র কাছে। তারপর যদি পূর্ণেন্দু হাতে পায়ে ধরতে আসে, তখন দেখবে ভেবেচিন্তে। আসার সময় পূর্ণেন্দু অবশ্য মুখটা শুকিয়ে চুপ করেছিল। বুঝেছে সুরচিতা একেবারে ঠিক জবাব দিয়েছে। এখন মুখ ফুটে কিছু বলতেও পারছে না।
ক্ষমা চাওয়া তো ওর ধাতে নেই, আর আটকানোর মতন নমনীয়তাও ওর স্বভাবের বিরুদ্ধে। তাই আর এসব সইবে না সুরচিতা। জীবনের বাকি কটা দিন থাকবে ভাইয়ের কাছে। তারপর বুলটনের যখন সময় হবে, ওর মামাই বিয়ে দেবে দেখে শুনে। আর সে যদি নিজে বিয়ে করে করবে। তারপর পূর্ণেন্দু সাহেব থাকবেন ছেলের বউয়ের আন্ডারে। তখন বুঝবে রক ফোলালে কি হয়। ট্রেনের পুরো সফরটা সুরচিতার কাটল ভাবনার গজগজানিতে। বরোদার স্টেশনে নেমে একটা অটোরিকশা ধরে পৌঁছে গেল সোলাঙ্কি অ্যাপার্টমেন্ট। এই প্রথম এলো সুপ্রিয়র বাড়িতে, বিনা আগাম বার্তা জানিয়ে। মোবাইলে বলেনি ইচ্ছে করে। শুনে সে আবার জামাইবাবুর দোষ ঢাকতে শুরু করত। ফোনে এসব হয় নাকি? মুখোমুখি বলবে সুরচিতা সবটা। তখন সুপ্রিয়ই বলবে, দিদাই তুই এখানেই রয়ে যা। লিফটের 3 নাম্বার টিপে দোতলায় উঠে পড়ল সুরচিতা। দরজায় নাম দেখে বেল বাজালো। দরজা খুলে হাঁ হয়ে গেল পারুল। তুমি? কেন রে, আসতে নেই? বেশ মেজাজেই বলল সুরচিতা। পারুল দরজা ছেড়ে দাঁড়ালো। ব্যাগপত্তর নিয়ে ভেতরে ঢুকলো সুরচিতা। ওদের চাওড়া ডাইনিং রুমের সোফায় বসে বলল, সব ছেড়ে ছুড়ে চলে এলাম রে পারুল। আর বেল ঘুরিয়ে ফিরছি না। তোর জামাইবাবু চরম অশান্তি করেছে। যা তা মুখের ভাষা হয়েছে তার। আমিও বাড়ি ছেড়ে চলে এসেছি। পারুল আস্তে করে বসে পড়ল সুরচিতার উল্টো দিকের চেয়ারে। বাড়ি ছেড়ে চলে এসেছো? কেন দিদি? বললাম তো, তোর জামাইবাবুর মেজাজের জন্য। জামাইবাবু তো তেমন মেজাজি মানুষ। বলতে গিয়ে থেমে গেল পারুল। ঢোক গিলল। তারপর সারাদিন পারুল খাতির যত্নও কম করল না। নিজে হাতে রাঁধলো যেমন যেমন খেতে ভালোবাসে সুরচিতা। পোস্তর বড়া, চিংড়ি দিয়ে লাউ, সর্ষে দিয়ে পোনা মাছের ঝাল, আমসত্ত্ব খেজুরের চাটনি। মামন্ত পিসিকে পেয়ে খুব খুশি। ওর সংসার মেলে ধরেছে পিসির সামনে। পুতুল, রান্নাবাটি, ডক্টর সেট, আরও কত কী। সুরচিতার মনে হচ্ছিল দিব্যি এখানে সময় কেটে যাবে সুরচিতার। আর বেলঘড়িয়া নয়, পূর্ণেন্দু এলেও নয়। সন্ধ্যের পর সুপ্রিয় এসে সব শুনে তো হাসিতেই উড়িয়ে দিল পুরো ব্যাপারটা। তারপর রাতের ডিনারের জন্য সবাই মিলে বেরুলো বাইরে। সুপ্রিয় রেস্তোরাঁ থেকেই ফোন করেছিল পূর্ণেন্দুকে। সেও কাটা কাটা কথা শুনিয়ে ফোন ছেড়ে দিয়েছে। বলেছে, তোমরা এখন লায়েক হয়েছ। সব একসে এক সেলফিশ। যা ইচ্ছে তাই করো। আমায় ফোন করে এরিটেট করবে না। শুনে চোখ পাকিয়ে মুচকি হেসেছে সুরচিতা। বলেছে, কি রে, বলেছিলাম তোকে তোর জামাইবাবু মেজাজের কথা। বলেছিলাম কেন? আর সহ্য করতে পারছি না। কেন রে, আমি এমন চ্যাটাং চ্যাটাং কথা শুনবো সব সময়? তোদেরই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল দিদি বাড়িয়ে বলছে। ওরে, কিচ্ছু বাড়িয়ে বলিনি। ওই মানুষটার সঙ্গে দীর্ঘ 24 বছর সংসার করে বুঝেছি লোকটা কেবল ডোমিনেট করতে জানে। কেবল ডোমিনেট। সব চুপ করে শুনছে সুপ্রিয় আর পারুল। দিন দশেক সব কিছু চলল মসৃণ গতিতে। কোনো হোঁচট নয়, একটাও ধাক্কা নয়। একদিন সবাই মিলে গেল দুর্গা মন্দির, একদিন গেল সুপ্রিয়র কলিকের বাড়ি। সুপ্রিয় অফিস থেকে এসে কত কথা বলে সুরচিতার সঙ্গে। রাতে ডিনার হয় গল্পে ঠাট্টায়। ছুটির দিনগুলো তো কাটে হাওয়ায় ভেসে ভেসে। বাইরে খাওয়া, বিকেলে বেরোনো। কিন্তু দিন দশেক পরই সব কিছু কেমন যেন বদলাতে লাগলো। সুপ্রিয় অফিস ফেরত সোজা ওর ঘরে ঢুকতে শুরু করলো। খাবার টেবিলে বসে কথা ফুরোতে লাগলো। ওর বাড়ি যাওয়াও বন্ধ হলো। আর সবসময় একটা অস্বস্তি বইতে লাগলো বাড়ির বাতাসে। কেউ খুলে কথা বলে না, কেউ হো হো করে হাসে না। সবসময় মুখ ভার। কথা জিজ্ঞেস করলে উত্তর আসে অনেক দেরিতে। সুপ্রিয়র মুখটা দেখলে মনে হয় একটা অতি পরিণত দরকচা মারা একটা ছেলে। আর মুখের প্রতি রেখায় উঁকি মারছে হিসেব নিকেশ। হিসেবটা কি শুধুই কর্মক্ষেত্রের, না অন্য কিছুর, সেটা ঠিক আন্দাজ করতে পারছিল না সুরচিতা। তবে আন্দাজ আর করতে হলো না। পুরো ব্যাপারটা জলের মতন সরল হয়ে গেল। যেদিন সুপ্রিয়র বেডরুমে গেল সুরচিতা, মনে মনে ঠিক করেছিল
এবার রাগটা পড়েছে, এবার ফিরবে। মাঝে বেশ কয়েকবার ফোনও করেছিল পূর্ণেন্দু। অনেক অনুনয় বিনয় করে বলেছে, কি ছেলে মানুষই হচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে দুটো কি ভাবছে বলো তো। বুড়ো বয়সে দিদি জামাইবাবুর পিরিতি উথলে উঠেছে। পিরিতি শুনে অবাক হয়েছিল সুরচিতা। পূর্ণেন্দু বলেছে, পিরিতি নয় তো কি, হাজব্যান্ডের উপর গোসা করে বাপের বাড়ি বসে থাকা মানে তো এই বোঝায়। এবার আমাকে মানাতে এসো, ভুলিয়ে মান ভাঙিয়ে নিয়ে যাও। এসব ওরা কীভাবে নিচ্ছে বলো তো। লজ্জায় মুখ রাঙা হয়ে গেছে সুরজিতার। বলছে, আমি অত বুঝি না, তুমি বরং একদিন এসে নিয়ে যাও। পূর্ণেন্দু হাঁপ ছেড়ে বেঁচে বলেছে, তা উপরওয়ালা পারমিশন যখন দিল তখন যেতে তো হবেই, কিন্তু রোজ রোজ তো আর তৎকালে টাকা নষ্ট করব না। দেখি কবে ছুটি পাই আর কবে টিকিট। সেসব কথাই বলতে এসেছিল সুরজিতা। রাত তখন 11:15। সুপ্রিয়র বেড রুমের ভেজানো দরজায় আলতো হাত রেখেছিল। দরজার সরু চিলতেই ফাঁ হয়েছে। সুপ্রিয়র গলা তখন স্পষ্ট, এ তো খুব মুশকিল হলো। দিদি কি এখানেই থেকে যাবে নাকি? আর জামাইবাবু বা কি? নিজের বউ এখানে দিনের পর দিন পড়ে থাকবে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। প্রত্যেকেই এখন যে যার সংসার, যে যার ফ্যামিলি নিয়ে বিজি, তার মধ্যে এসব উটকো ঝামেলা। এবার কত প্ল্যান করেছিলাম আন্দামান যাব, সব ভেস্তে যাবে মনে হচ্ছে। জানি না বাবা, তোমার দিদি সত্যিই থেকে যাবার কথা বলছে, না দুদিনের গোসা নিয়ে ভাইয়ের বাড়িতে এসেছে। আমার সত্যি এবার বিরক্ত লাগছে। আমারও তো কিছু প্ল্যানিং আছে, নিজের ফ্ল্যাট কেনার প্ল্যান, গাড়ির জন্য লোন তুলেছি। এদিকে একজনের খরচাপাতি কি কম নাকি? এ মাসে আমার খরচ প্রত্যেক মাসের চেয়ে প্রায় ডবল হয়েছে। তাও তো আমি আমার বাবা মাকে আসতে বারণ করে দিলাম, ওদেরও তো এবার আসার প্রোগ্রাম ছিল। দরজার পেছনে চিলতে ফাঁকে মাঝখানের চোখ দুটো তখন জলে ভরে গেছে, ঠোঁটটা কাঁপছে তিরতির করে। দরজাটা যেমন ছিল তেমনভাবে আবার ভিজিয়ে সুরচিতা আস্তে আস্তে ফিরে এলো ওর জন্য বরাদ্দ ডাইনিং হলের উত্তর দিক ঘেঁষা ঘরটায়। একটা পুরনো ইমারত যেন ধসে পড়ল। সেই ধসে পড়ার নিঃশব্দ আর্তনাতে বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছিল সুরচিতার। মনে পড়ছিল মার মুখটা। আচ্ছা, মা এলেও কি এমন হিসেবের কথা বলতো সুপ্রিয়? ভালো হয়েছে মা আসেনি রাগ করে ছেলের কাছে থাকতে, নইলে এই ধাক্কাটা বুঝি নিতে পারতো না। সুরজিতার বয়স অল্প, তাই ঝড়ের দাপটে কাঁধ হলেও শুয়ে পড়বে না। মোবাইলে পূর্ণেন্দুকে পিড়াপিড়ি করে তৎকালে টিকিট কাটিয়ে জোর করেই আনালো সুরচিতা। একা হয়তো চলে যেতেই পারত, কিন্তু আসার সময় যে মনোবল ছিল, এখন যেন হারিয়ে গিয়েছে সেই জোর। কাউকে খুব পাশে পেতে ইচ্ছে করছিল, তাই এত জোরাজুরি। তবে এতে পূর্ণেন্দু রাগ করেনি, বরং খুশিই হয়েছে। ভাবছে হয়তো এ কদিন আলাদা থেকে অনেক সোহাগ বেড়েছে স্ত্রীর। তা সে তাই ভাবুক। সুরচিতা কি আর নিজে মুখে এসব কথা বলতে পারবে? পূর্ণেন্দু আশায় খাবার দাবারের অনেক আয়োজন করেছিল সুপ্রিয় আর পারুল। হাসি মুখে ওদের সব আপ্যায়ন নিল সুরচিতা। বুঝতে দিলে কি চলে? ও না বড় দিদি, ছোটদের মাপ করাই নিয়ম। স্টেশনে এসেছিল সুপ্রিয়। ট্রেনের কম্পার্টমেন্টে উঠে ব্যাগপত্র গুছিয়ে দিয়ে নেমে পড়ল। ট্রেনের জানালার বাইরে এসে হাসি মুখে বলল, এবারের এনজয়মেন্টটা ঠিকভাবে হলো না। এর পরের বার জামাইবাবু আর বুলটনকে নিয়ে আসতে হবে। খুব শিগগিরই আবার আসতে হবে কিন্তু। পূর্ণেন্দু হেসে বলল, সে তুমি না বললেও তোমার দিদি আসবে। দেখলে হয়তো এরকম হুজুকের মাথাতেই চলে এলো। সুরচিতার দু চোখ ঝাপসা হয়ে আসছিল। সুপ্রিয় বলল, দিদাই আবার আসবি কিন্তু। কত আর দূর বল? এই বারোদা আর বেলঘরিয়া, চাইলেই আসা যায়। স্মিত হেসে সুরচিতা বলল, তা যায়। জায়গার মাঝের দূরত্ব পার করা আর কি এমন শক্ত? কিন্তু মনের মাঝের দূরত্ব যে কখনো পার করা যায় না রে। বেড়েই চলে ক্রমশ। বোঝাও যায় না কবে এলো এই দূরত্ব। ট্রেন ফাইনাল হুইসেল বাজালো। ঘস ঘস শব্দে ট্রেনে দুলুনি এলো। ধীরে ধীরে চলা শুরু করেছে লৌহযান।
প্ল্যাটফর্ম যখন পিছিয়ে যাচ্ছে, সুপ্রিয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ছিল। সুরজিতার ছলছলে চোখ তখনও প্ল্যাটফর্মে। দূরে সরে যাচ্ছে সব কিছু। সুপ্রিয়র মুখটা আবছা হয়ে আসছে ক্রমশ।